হ্যালো ভিউয়ার্স, তোমাদের সব্বাইকে স্বাগত জানাচ্ছি কম্পিটিটিভ এক্সাম স্টাডিতে। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় কার্স্ট ভূমিরূপ সম্পর্কে আলোচনা করব। ইতিমধ্যেই কিন্তু আমরা ভৌমজলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ সম্পর্কে কতগুলি ভিডিও দিয়েছি। তোমরা যদি ওই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নাও। তো আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে কার্স্ট ভূমিরূপ। এখন প্রশ্ন হচ্ছে যে এই কার্স্ট ভূমিরূপ কোথায় লক্ষ্য করা যায়, বা এই কার্স্ট ভূমিরূপ কিভাবে তৈরি হয় বা কিভাবে সৃষ্টি হয়। দেখো, এই কার্স্ট ভূমিরূপ সেই সকল অঞ্চলে গঠিত হবে যে সকল অঞ্চলে চুনাপাথর গঠিত অঞ্চল রয়েছে। অর্থাৎ চুনাপাথরের স্তর যে সকল অঞ্চলে রয়েছে সেখানে কিন্তু এই কার্স্ট ভূমিরূপটা গঠিত হবে। এখন প্রশ্ন হচ্ছে যে চুনাপাথর গঠিত অঞ্চলে কি করে এই কার্স্ট ভূমিরূপটা গঠিত হয়। দেখো, বৃষ্টির জলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড মিশে কার্বলিক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে বৃষ্টির জলে বায়ুমণ্ডলের যে কার্বন ডাই অক্সাইড আছে এই কার্বন ডাই অক্সাইডের সঙ্গে কার্বনিক অ্যাসিড উৎপন্ন হয়। এই কার্বনিক অ্যাসিড যখন চুনাপাথরের পতিত হয় বা চুনাপাথরের স্তরের উপর দিয়ে প্রবাহিত হয় তখন চুনাপাথর কি হয়, বিয়োজিত হয় এবং বিভিন্ন প্রকার বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ কিন্তু তৈরি হয়। এই যে ভূমিরূপগুলি তৈরি হয় সেগুলিকে আমরা কার্স্ট ভূমিরূপ বলবো। এখন এই কার্স্ট শব্দটি কোথা থেকে এসছে। দেখো, ইউরোপের দক্ষিণ ভাগে সার্বিয়া, মন্টেনিগ্রো এবং বসনিয়া হার্জেগোভিনা নামক দুটি দেশের অ্যাড্রিয়াটিক সাগর সংলগ্ন অঞ্চলে চুনাপাথর গঠিত এক বিস্তীর্ণ মালভূমি আছে। তাহলে চুনাপাথর গঠিত এক বিস্তীর্ণ মালভূমি কোথায় আছে? সার্বিয়া, মন্টেনিগ্রো এবং বসনিয়া হার্জেগোভিনা নামক দুটি দেশের অ্যাড্রিয়াটিক সাগর সংলগ্ন অঞ্চলে এই চুনাপাথর গঠিত এক বিস্তীর্ণ মালভূমি আছে। এই মালভূমির নাম কিন্তু ক্রাস পার্বত্য মালভূমি বা ক্রাস্ট অঞ্চল। এই ক্রাস্ট অঞ্চল থেকেই কিন্তু এই ক্রাস্ট কথাটি উৎপত্তি। তাহলে পৃথিবীর যে সকল অঞ্চলে চুনাপাথর গঠিত সমভূমি রয়েছে বা চুনাপাথর গঠিত স্তর রয়েছে সেখানেই কিন্তু এই কার্স্ট ভূমিরূপটা গঠিত হয়। তাহলে কার্স্ট ভূমিরূপ কীভাবে গঠিত হয়? বৃষ্টির জলে কার্বন ডাই অক্সাইড মিশে কার্বনিক অ্যাসিড উৎপন্ন হয় এবং কার্বনিক অ্যাসিড চুনাপাথরের উপর দিয়ে প্রবাহিত হলে বা চুনাপাথরে পতিত হলে চুনাপাথর কিন্তু বিয়োজিত হয়। এর ফলে বিভিন্ন প্রকার বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ কিন্তু গঠিত হয়। এই ভূমিরূপগুলিকে বলা হয় কার্স্ট ভূমিরূপ। দেখো, শুধু অ্যাড্রিয়াটিক সাগর তীরবর্তী অঞ্চলে কিন্তু এই কার্স্ট ভূমিরূপ লক্ষ্য করা যায় না। পৃথিবীর যে সকল অঞ্চলেই চুনাপাথর গঠিত অঞ্চলে জলের কার্যের ফলে ভূপৃষ্ঠে ও ভূগর্ভে বিভিন্ন প্রকার বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ কিন্তু গড়ে ওঠে। এছাড়াও কিন্তু পৃথিবীর অনেক জায়গায় এই কার্স্ট ভূমিরূপ লক্ষ্য করা যায়। যেমন ভারতের উত্তরাখণ্ডের দেরাদুন, অন্ধ্রপ্রদেশের বোরাগুহা, মধ্যপ্রদেশের পাঁচমারি এবং মেঘালয়ের চেরা মালভূমি প্রভৃতি অঞ্চলেও কিন্তু এই কার্স্ট ভূমিরূপ লক্ষ্য করা যায়। তাহলে কার্স্ট ভূমিরূপটা কি, আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপরে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় চলো দেখে নিই। তাহলে পৃথিবীর উল্লেখযোগ্য কার্স্ট অঞ্চলসমূহ কোথায় আছে? সার্বিয়া, মন্টেনিগ্রো এবং বসনিয়া হার্জেগোভিনা নামক দুটি দেশের অ্যাড্রিয়াটিক সাগর তীরবর্তী চুনাপাথর গঠিত অঞ্চলে অবশ্যই রয়েছে। এটি একটি আদর্শ কার্স্ট ভূমিরূপের উদাহরণ। যদি বলে প্রশ্ন আসে যে আদর্শ কার্স্ট ভূমিরূপ কোনটি, তাহলে কিন্তু সার্বিয়া, মন্টেনিগ্রো এবং বসনিয়া হার্জেগোভিনা নামক দুটি দেশের অ্যাড্রিয়াটিক সাগর তীরবর্তী চুনাপাথর গঠিত অঞ্চল কিন্তু আদর্শ কার্স্ট ভূমিরূপ অঞ্চল। এছাড়াও পৃথিবীর অনেক জায়গায় এই কার্স্ট ভূমিরূপ লক্ষ্য করা যায়। যেমন আগেও বলেছি, ভারতের দেরাদুন, বোরাগুহা, পাঁচমারি এবং চেরা মালভূমিতে কিন্তু এই কার্স্ট অঞ্চল রয়েছে, অর্থাৎ কার্স্ট ভূমিরূপ লক্ষ্য করা যায়। এরপরে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই কার্স্ট ভূমিরূপ গঠনের জন্য প্রয়োজনীয় অবস্থাসমূহ, অর্থাৎ এই কার্স্ট ভূমিরূপ গঠিত হবে কোন কোন অনুকূল পরিবেশ দরকার।
গঠিত হওয়ার জন্য কোন কোন অনুকূল পরিবেশ দরকার। ১ নম্বর হচ্ছে এই অঞ্চলটি অবশ্যই বিশুদ্ধ চুনাপাথর বিশিষ্ট হতে হবে। তাহলে চুনাপাথর যেখানে থাকবে সেখানেই তো এই কার্স্ট ভূমিরূপ গঠিত হবে। চুনাপাথর না থাকলে তো আর হবে না। তাহলে চুনাপাথর অবশ্যই দরকার আছে। বিশুদ্ধ চুনাপাথর বিশিষ্ট অঞ্চল কিন্তু অবশ্যই দরকার আছে। ২ নম্বর কি সুবিস্তৃত হতে হবে। চুনাপাথরটা কি সুবিস্তৃত হতে হবে, অনেকটা জায়গা জুড়ে অবস্থান করতে হবে। এরপর হচ্ছে ওই চুনাপাথর হবে গভীর স্তরযুক্ত, কেলাসিত, কম প্রবেশ্য, দারণযুক্ত এবং স্থরায়ন তল বিশিষ্ট। এরপরে যেটি আছে অঞ্চলটির জলবায়ু হবে বৃষ্টিবহুল, অর্থাৎ বৃষ্টিবহুল যদি না হয়, যদি বৃষ্টিই না হয় তাহলে কার্বনিক অ্যাসিড কিন্তু উৎপন্ন হবে না, এবং কার্বনিক অ্যাসিড উৎপন্ন না হলে চুনাপাথর কিন্তু বিয়োজিত হবে না। তাহলে অঞ্চলটি কি অবশ্যই বৃষ্টিবহুল হতে হবে। এরপর হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা হবে বেশি। সমুদ্রপৃষ্ঠ থেকে অবশ্যই উচ্চতা বেশি হতে হবে। ৬ নম্বর কি বলছে ভৌমজল হবে প্রবাহমান, ভূপৃষ্ঠ হবে উন্মুক্ত বা স্বল্প উদ্ভিদ আচ্ছাদিত। তাহলে এই অবস্থাগুলো কিন্তু অবশ্যই দরকার আছে কোনো একটা অঞ্চলে কার্স্ট ভূমিরূপ গঠন করার জন্য বা গঠিত হওয়ার জন্য। এরপরে আমরা দেখে নেব বিভিন্ন প্রকারের কার্স্ট ভূমিরূপ সম্পর্কে। দেখো চুনাপাথর গঠিত অঞ্চলে জলের কার্যে ভূপৃষ্ঠে ভূগর্ভে প্রধানত দু ধরনের ভূমিরূপ কিন্তু গড়ে ওঠে। একটা হচ্ছে ক্ষয়জাত ভূমিরূপ, একটা হচ্ছে সঞ্চয়জাত ভূমিরূপ। তো আমরা এই ভিডিওতে শুধুমাত্র ক্ষয়জাত ভূমিরূপ সম্পর্কে কিন্তু আলোচনা করব। সঞ্চয়জাত ভূমিরূপ সম্পর্কে আমরা পরবর্তী আরেকটি ভিডিওতে আলোচনা করব। তো আজকে আমরা যেটি আলোচনা করব সেটা হচ্ছে ক্ষয়জাত ভূমিরূপ সম্পর্কে। খুব ইম্পর্টেন্ট একটি টপিক কিন্তু ক্ষয়জাত ভূমিরূপ। দেখো এই ক্ষয়জাত ভূমিরূপটা কিভাবে গঠিত হয়। চুনাপাথর গঠিত অঞ্চলে কার্বনিক অ্যাসিড যখন পতিত হয় তখন কিন্তু চুনাপাথর কি বিয়োজিত হয় বা বিয়োজিত হয়েই কিন্তু এই ক্ষয়জাত ভূমিরূপটা গঠিত হয়। তো প্রথম যে ভূমিরূপটি গঠিত হয় সেটি কিভাবে গঠিত হয়। চুনাপাথর স্তরের উপর দিয়ে মৃদু কার্বনিক অ্যাসিড যুক্ত জল প্রবাহিত হলে তাতে বিশুদ্ধ চুনাপাথর দ্রবীভূত হলেও চুনাপাথরের মধ্যে যে সূক্ষ্ম লোহা যৌগ থাকে তা অদ্রাব্য বলে ভূপৃষ্ঠে লাল কাদারূপে পড়ে থাকে। এই লাল কাদা আম্লিক প্রকৃতির এবং মধ্য অক্ষাংশ অঞ্চলে একেই টেরারোসা বলে। যে প্রথম যেটি ভূমিরূপ আছে সেটি হচ্ছে টেরারোসা। টেরা শব্দের অর্থ হচ্ছে মৃত্তিকা এবং রোসা শব্দের অর্থ লাল। তাহলে এই টেরারোসা ভূমিরূপটি কিভাবে গঠিত হয়। চুনাপাথর গঠিত অঞ্চলে কার্বনিক অ্যাসিড যখন প্রবাহিত হয় বা পতিত হয় চুনাপাথর তো বিয়োজিত হয়, কিন্তু ওই স্তরের মধ্যে কিছু লোহা যৌগ থাকে যেগুলি কি ওই লোহাগুলি কিন্তু বিয়োজিত হয় না, এবং ওই লোহাগুলি কিন্তু লাল কাদারূপে পড়ে থাকে, এবং যে ভূমিরূপটা গঠিত হয় সেটাই কিন্তু আমরা টেরারোসা বলবো। তো আশা করি টেরারোসা বুঝতে পেরেছ। দেখো এই টেরারোসা কিন্তু দেখতে উষ্ণমণ্ডলের ল্যাটেরাইট মৃত্তিকার মতো হয়। এই টেরারোসা দেখতে কেমন হয়, উষ্ণমণ্ডলের কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকার মতো হয়। তাহলে ক্ষয়জাত ভূমিরূপ প্রথম ভূমিরূপ কোনটি, টেরারোসা। টেরারোসা অর্থাৎ লাল মৃত্তিকা। লাল কেন হয়, কারণ লোহা যৌগগুলা লাল কাদারূপে চুনাপাথর স্তরের উপর কি পড়ে থাকে, ওই জন্য লাল দেখায়। এরপরে নেক্সট যে ভূমিরূপটি রয়েছে গ্রাইক্স বা ক্যারেন বা ল্যাপিস এবং ক্লিন্স। তাহলে গ্রাইক্স বা ক্যারেন বা ল্যাপিস এবং ক্লিন্স। দেখো এই গ্রাইক্স কিভাবে গঠিত হয়। চুনাপাথর স্তরের ঢাল যখন খুব খাড়া হয় তখন দ্রবণ প্রক্রিয়ায় সেই শিলাস্তরে অসংখ্য দীর্ঘাকৃতি গর্ত বা খাত সৃষ্টি হয়। এই খাতগুলি সরলরেখার মতো হয় এবং বেশ গভীর হয় এবং পরস্পর কি হয় সমান্তরাল থাকে। এই দ্রবণ খাত বিশিষ্ট কার্স্ট ভূমিরূপকে ইংল্যান্ডে গ্রাইক্স, জার্মানিতে কারেন, ফ্রান্সে ল্যাপিস বলা হয়। দেখো ছবিতে তোমরা লক্ষ্য করো যে গভীর যে খাতগুলি রয়েছে এই খাতগুলি কিন্তু গ্রাইক্স। এই গ্রাইক্স কথাটি ইংল্যান্ডে বলা হয় এবং জার্মানিতে কি বলা হয়, ক্যারেন বলা হয়, ফ্রান্সে ল্যাপিস বলা হয়। তাহলে কোথায় কি বলা হয় এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এবং এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই দ্রবণ খাদ বিশিষ্ট ভূমিরূপকে কি বলা হয়, গ্রাইক বলা হয়। বোঝা গেল। এবং এই গ্রাইক যখন সমান্তরালে অনেকগুলি গ্রাইক একসঙ্গে অবস্থান করে তখন যে
বিচ্ছিন্ন চায়ের মতো ভূমিরূপটি গঠিত হয় সেটি হচ্ছে ক্লিন্ট। অর্থাৎ বিচ্ছিন্ন চায়ের মতো যে ভূমিরূপটি গঠিত হয় সেগুলো কি বলা হয়? ক্লিন্টস বলা হয়। বোঝা গেল? তাহলে আশা করি গ্রাইক্স বা ল্যাপিস বা ক্যারেন এবং ক্লিন্টস কি বুঝতে পেরেছ। এরপরে নেক্সট ভূমিরূপ দেখে নেব। নেক্সট যে ভূমিরূপটি রয়েছে সেটি হচ্ছে সোয়ালো হোল। দেখো, চুনাপাথর গঠিত অঞ্চলে জলের দ্রবণ কার্যের ফলে ভূপৃষ্ঠে অসংখ্য ছোট ছোট গর্তের সৃষ্টি হয় এবং যেগুলির মধ্য দিয়ে জল ভূগর্ভে প্রবেশ করে। ওইসব গর্তের খোলা মুখকেই সোয়ালো হোল বলে। তাহলে চুনাপাথর গঠিত অঞ্চলে জলের দ্রবণ কার্যের ফলে অসংখ্য ছোট ছোট গর্তের সৃষ্টি হয়, যেগুলির মধ্য দিয়ে জল ভূগর্ভে প্রবেশ করে। এইসব গর্তের খোলা মুখকেই কিন্তু সোয়ালো হোল বলে। তাহলে সোয়ালো হোল কিন্তু খোলা মুখকে কিন্তু সোয়ালো হোল বলা হবে। খোলা মুখকে কি বলা হবে? সোয়ালো হোল বলা হবে। এবং সোয়ালো হোল, গ্রাইক্স, টেরারসা এগুলি কিভাবে গঠিত হয়? অবশ্যই জলের কার্যের দ্বারা গঠিত হয়। জলের কার্যের দ্বারা, অর্থাৎ জলের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড মিশে কার্বনিক অ্যাসিড উৎপন্ন হয়। ওই কার্বনিক অ্যাসিড কিন্তু কি করে? চুনাপাথরকে বিয়োজিত করে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি করে। তো সোয়ালো হোলটা কি? সোয়ালো হোলটা কিন্তু গর্তের খোলা মুখ। এই কথাটি কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। গর্তের খোলা মুখকেই কিন্তু সোয়ালো হোল বলে এবং এগুলিকে বিভিন্ন দেশে বিভিন্ন নাম দেওয়া হয়েছে। যেমন ফ্রান্সে হচ্ছে সচ বলা হয়। এছাড়া গুফ্রে, আভেন, পুইট, কোয়েক্স প্রভৃতি নামেও কিন্তু এগুলি পরিচিত, সোয়ালো হলটা পরিচিত। তো নেক্সট যে ভূমিরূপটি রয়েছে চলো দেখে নিই। নেক্সট হচ্ছে সিঙ্কহোল। দেখো, সিঙ্কহোলটা কি? চুনাপাথর গঠিত অঞ্চলে জলের দ্রবণ কার্যের ফলে যে গোলাকার অবনমিত স্থান সৃষ্টি হয় সেগুলো হচ্ছে সিঙ্কহোল। দেখো ছবিতে লক্ষ্য করো, গোলাকার অবনমিত যে স্থান সৃষ্টি হয় সেগুলো কি? সিঙ্কহোল। সোয়ালো হলটা কি? সোয়ালো হলটা হচ্ছে কোনো গর্তের খোলা মুখ, সেটা হচ্ছে সোয়ালো হল। আর সিঙ্কহোলটা হচ্ছে জলের দ্রবণ কার্যের ফলে যে গোলাকার অবনমিত স্থান সৃষ্টি হয় সেটা হচ্ছে সিঙ্কহোল। সিঙ্কহোলের কিছু বৈশিষ্ট্য এখানে দেওয়া রয়েছে। দেখো, সাধারণভাবে এগুলি ফাদল আকৃতির হয় এবং ফাদলের মুখটি ভূপৃষ্ঠে উন্মুক্ত থাকে। তাহলে ভূপৃষ্ঠের দিকে ফাদলের মুখটি কি? উন্মুক্ত থাকে এবং এগুলি কি? ফাদল আকৃতির হয়। সিঙ্কহোলগুলি ফাদল আকৃতির হয়। তারপর হচ্ছে এদের গভীরতা কয়েক সেন্টিমিটার থেকে 25 বা 30 মিটার পর্যন্ত হয়ে থাকে এবং আয়তন কয়েক বর্গমিটার থেকে 200-400 বর্গমিটার পর্যন্ত কিন্তু হয়ে থাকে। ভূপৃষ্ঠে সৃষ্ট গর্ত বা সোয়ালো হোলের মধ্য দিয়ে জল এসে সিঙ্কহোলে কিন্তু প্রবেশ করে। তাহলে ভূপৃষ্ঠে যে সোয়ালো হোল কি? গর্তের মুখ। এবং এই সোয়ালো হোল দিয়ে জল কিন্তু কোথায় এসে প্রবেশ করে? সিঙ্কহোলে প্রবেশ করে। তো ভারতের উত্তরাখণ্ড রাজ্যে দেরাদুনে অসংখ্য কিন্তু সিঙ্কহোল রয়েছে। তো ভারতের কোথায় কি রয়েছে এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে এবং পরীক্ষার জন্য এগুলি কিন্তু এমসিকিউ টাইপ প্রশ্নের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে ভারতের উত্তরাখণ্ড রাজ্যে দেরাদুনে কিন্তু অসংখ্য সিঙ্কহোল রয়েছে। তো আশা করি সিঙ্কহোল, সোয়ালো হোল বুঝতে পেরেছো। এরপরে নেক্সট যে ভূমিরূপটির দেখা যায় চলো দেখে নিই। নেক্সট ভূমিরূপটি হচ্ছে ডোলাইন্স। কার্স্ট অঞ্চলের ভূপৃষ্ঠে ছোট বড় নানা আয়তনের যেসব আবদ্ধ গর্ত থাকে সেগুলোকে কিন্তু ডোলাইন বলা হয়। তাহলে কার্স্ট অঞ্চলে ভূপৃষ্ঠে ছোট বড় নানা আয়তনের কি? আবদ্ধ গর্ত থাকে। সেই আবদ্ধ গর্তগুলোকে কি বলা হয়? ডোলাইন্স বলা হয়। ঠিক আছে। দেখো, এই ডোলাইন্সগুলির ব্যাস সাধারণত 60 থেকে 1000 মিটার পর্যন্ত কিন্তু হয়ে থাকে এবং গভীরতা 2 থেকে 100 মিটার পর্যন্ত কিন্তু হয় এই ডোলাইন্সগুলির গভীরতা। তাহলে ডোলাইন্সটা কি? ডোলাইন্সটা হচ্ছে ছোট বড় নানা আয়তনের কি? আবদ্ধ গর্ত সৃষ্টি হয় সেগুলিকে কিন্তু ডোলাইন্স বলা হয়ে থাকে। ঠিক আছে, সিম্পল ব্যাপার। জাস্ট খালি আমাদের কি একটু মনে রাখতে হবে। এরপর হচ্ছে সলিউশন প্যান। দেখো, কার্স্ট ভূমিতে জলের দ্রবণ কার্যের ফলে এমন অনেক গর্ত সৃষ্টি হয় যেগুলি ডোলাইনের তুলনায় অগভীর কিন্তু আয়তনে বিশাল হয়। এদের কিন্তু সলিউশন প্যান বলা হয়। তাহলে কার্স্ট ভূমিতে জলের দ্রবণ কার্যের ফলে, অর্থাৎ সব ভূমিরূপই কি জলের দ্রবণ কার্যের ফলে গঠিত হয়। তো এই কথাটি কিন্তু আমাদের বলতেই হবে। জলের দ্রবণ কার্যের ফলে অনেক গর্ত সৃষ্টি হয়। এই গর্তগুলি কি? ডোলাইনের তুলনায় অগভীর হয়। অর্থাৎ ডোলাইনের তুলনায় কি হয়? কম গভীর হয়।
আয়তনে কিন্তু বিশাল হয়, ডোলাইনের তুলনায় আয়তনে বিশাল হয়। এগুলি হচ্ছে সলিউশন পেন। সলিউশন পেন কোথা থেকে যায়? আমেরিকা যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা প্রদেশে লস্ট নদীর উপত্যকায় প্রায় 3 হেক্টর জায়গা জুড়ে একটি সলিউশন পেন আছে। তাহলে এই উদাহরণটি কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমেরিকা যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা প্রদেশে লস্ট নদীর উপত্যকায় প্রায় 3 হেক্টর জায়গা জুড়ে কিন্তু একটি সলিউশন পেন রয়েছে। তাহলে সলিউশন পেনটা কি? ডোলাইনের তুলনায় অগভীর এবং আয়তনে বিশাল, সেটাই কি সলিউশন পেন। এরপর নেক্সট যে ভূমিরূপটি রয়েছে চলো দেখে নিই। নেক্সট হচ্ছে উভালা ও পলিয়ে। উভালা ও পলজি, পলজিও বলা হয় আবার পলিও বলা যায়। ঠিক আছে, দেখো অনেক সময় ডোলাইনগুলির আয়তন ও গভীরতা ক্রমশ বাড়তে বাড়তে একসময় দু বা তার বেশি ডোলাইন পরস্পর মিশে গিয়ে একটি বৃহৎ আকৃতির আবদ্ধ গর্ত সৃষ্টি হয়। একে কিন্তু উভালা বলা হয়। তাহলে উভালাটা কি? উভালাটা হচ্ছে যখন অনেক সময় কি হয়, ডোলাইনগুলির আয়তন বৃদ্ধি পায়, আবার 2-3টি ডোলাইন কি একসঙ্গে পরস্পর মিশে গিয়ে কিন্তু একটি বৃহদাকৃতির আবদ্ধ গর্তের সৃষ্টি হয়, সেগুলিকে কিন্তু উভালা বলা হয়। এই জাতীয় গর্তগুলি কয়েক কিলোমিটার দীর্ঘ ও প্রায় 200 মিটার গভীর হয়, কিন্তু বিশাল বড় কিন্তু একটি গর্ত সৃষ্টি হয়, সেই গর্তকে কিন্তু উভালা বলা হয়ে থাকে। তাহলে উভালাটা কি? উভালাটা হচ্ছে ডোলাইনগুলির আকার যদি আরও আয়তনে বেড়ে যায় বা দুটি তিনটি ডোলাইন যদি একসঙ্গে মিলে যায়, তখন কিন্তু এই আবদ্ধ বড় বৃহদাকৃতির যে গর্ত সৃষ্টি হয় সেটাই কিন্তু উভালা। এরপর হচ্ছে উভালার তুলনায় আরও বড় আবদ্ধ গর্তকে কি বলা হয়? পলজি বলা হয়। তাহলে উভালার তুলনায় আরও যদি বড় হয় সেটাই কি বলা হয়? পলজি বলা হয় বা পলিয়ে বলা হয়। তাহলে ডোলাইনের তুলনায় যদি আয়তনে বড় হয় সেটাকে বলা হবে উভালা, আবার উভালার তুলনায় আয়তনে বড় হলে সেটাকে বলা হবে কি? পলজি বলা হবে। এইগুলি কিন্তু সবগুলি কি বৃহৎ আকৃতির গর্ত। ঠিক আছে, তাহলে ডোলাইনগুলির আয়তন বৃদ্ধি পেলে উভালা, উভালার আয়তন বৃদ্ধি পেলে কি হয়? পলজি বলা হয়। এগুলি সবগুলি কি বড় বড় গর্ত। ঠিক আছে, এরপরে নেক্সট যে ভূমিরূপটি রয়েছে, নেক্সট হচ্ছে হাম্পস। হাম্পসটা কি? অনেক সময় পলিয়ের মধ্যভাগে বা পলজির মধ্যভাগে শঙ্কু আকৃতির অবশিষ্ট পাহাড় থাকে। মনাডনকের মতো দেখতে কঠিন শিলাগঠিত এই পাহাড়গুলিকে কিন্তু পূর্বতন যুগোস্লাভিয়ায় হাম্পস বলে। দেখো বৃহদাকৃতির কি পলজি কি? পলজি হচ্ছে আবদ্ধ বৃহৎ আকৃতির কি একটি গর্ত। এই গর্তের মধ্যে বা পলজির মধ্যে অবশিষ্ট কতগুলি মনাডনকের মতো কিন্তু অবশিষ্ট পাহাড় লক্ষ্য করা যায়। দেখো ছবির মধ্যে লক্ষ্য করলে বুঝতে পারবে যে অসংখ্য ছোট ছোট কি পাহাড় লক্ষ্য করা যাচ্ছে। এই পাহাড়গুলি হচ্ছে দেখতে কি মোনাডনকের মতো। এগুলিকে কিন্তু বলা হয় হাম্পস। হাম্পস কোথায় বলা হয়? যুগোস্লাভিয়ার হাম্পস বলা হয়। ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুর জেলায় গঠিত হাম্পসগুলিকে স্থানীয় ভাষায় বলা হয় রাবণ ভাটা। দেখো এটি কিন্তু খুব একটি ইম্পর্টেন্ট একটি পয়েন্ট। ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুর জেলায় গঠিত হাম্পসগুলিকে কি বলা হয়? স্থানীয় ভাষায় রাবণ ভাটা কিন্তু বলা হয়। রাবণ ভাটা কি? এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই হাম্পসগুলিকে কিন্তু রাবণ ভাটা বলা হয়। কোথায় বলা হয়? ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরে। ঠিক আছে, এরপরে নেক্সট যে ভূমিরূপটি রয়েছে চলো দেখে নিই। নেক্সট হচ্ছে পোনোর্স। পোনোর্সটা কি? চুনাপাথর গঠিত অঞ্চলে জলের দ্রবণ কার্যের ফলে গঠিত গর্ত বা সোয়ালো হোলগুলি দিয়ে জল যে নলাকৃতি পথে ভূগর্ভে প্রবেশ করে সেই পথগুলিকে বলা হয় পোনর। অর্থাৎ চুনাপাথর গঠিত অঞ্চলে দ্রবণ কার্যের ফলে গঠিত গর্ত বা সোয়ালো হোলগুলি দিয়ে জল যে নলাকৃতি পথে কি হয়? নলাকৃতি পথে ভূগর্ভে প্রবেশ করে, সেই নলাকৃতি পথকে কিন্তু পোনর বলা হয়। দেখো এই নলাকৃতি পথকে কি বলা হবে? পোনর বলা হবে। অর্থাৎ পোনর একটি পথ, নলাকৃতি পথ, এই পথটিকে কি বলা হয়? পোনর বলা হয়। এরপরে নেক্সট চলো দেখে কি আছে। নেক্সট হচ্ছে শুষ্ক উপত্যকা ও অন্ধ্র উপত্যকা। দেখো শুষ্ক উপত্যকা, অন্ধ্র উপত্যকা খুব ইম্পর্টেন্ট ভূমিরূপটা। তো শুষ্ক উপত্যকা, অন্ধ্র উপত্যকা কিভাবে সৃষ্টি হয়? দেখো চুনাপাথর গঠিত অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত নদীর গতিপথে হঠাৎ কোনো শৃঙ্খল সৃষ্টি হলে নদী অনেক সময় ওই গর্তের মধ্য দিয়ে ভূগর্ভে প্রবেশ করে।
এর ফলে নদী উপত্যকার পরবর্তী অংশ সম্পূর্ণরূপে জলশূন্য হয় বা শুকিয়ে যায়। একে শুষ্ক উপত্যকা বলা হয়। দেখো, নদী প্রবাহ পথে যদি কোনো ছবিতে লক্ষ্য করো, নদী প্রবাহ পথে কি শৃঙ্খল গঠিত হয়েছে। শৃঙ্খল গঠিত হওয়ার ফলে নদী কিন্তু ভূগর্ভে প্রবেশ করে ফেলেছে। নদী ভূগর্ভ দিয়ে অর্থাৎ মাটির নিচ দিয়ে কিন্তু নদী প্রবাহিত হচ্ছে। তাহলে নদীর প্রবাহ পথে হঠাৎ যদি কোনো শৃঙ্খল থাকে, তাহলে শৃঙ্খলের মধ্য দিয়ে জল কি মাটির নিচ দিয়ে প্রবাহিত হবে। তাহলে নদীর পরবর্তী যে উপত্যকাটা কি, ওই উপত্যকাটা কি শুকিয়ে যাবে, অর্থাৎ জলশূন্য হয়ে যাবে। এই যে শুকিয়ে যাওয়া উপত্যকাটা, এই শুকিয়ে যাওয়া উপত্যকাটাকে কি বলা হয়? শুষ্ক উপত্যকা বলা হয়। শুষ্ক মানে কি, যে উপত্যকাটা কি শুকিয়ে যায়। এবং শুকিয়ে যায় কেন? কারণ হচ্ছে নদী প্রবাহপথে শৃঙ্খল মানে একটি গর্ত সৃষ্টি হয়, ওই গর্ত দিয়ে জল কি ভূগর্ভ দিয়ে প্রবেশ করে। ওই জন্য কি নদীর পরবর্তী যে উপত্যকাটি, সেই উপত্যকা কি নদীর পরবর্তী উপত্যকা কি শুকিয়ে যায়। একেই শুষ্ক উপত্যকা বলা হয়ে থাকে। তারপর হচ্ছে অন্ধ উপত্যকাটা কি? অন্যদিকে নদী উপত্যকা যেহেতু শৃঙ্খল পর্যন্ত জলপূর্ণ থাকে এবং কি তারপর হঠাৎ ভূগর্ভে অন্তর্হিত হয়, তাই শৃঙ্খল পর্যন্ত প্রসারিত এই নদী উপত্যকাটিকে কি বলা হয়? অন্ধ উপত্যকা বলা হয়। অর্থাৎ অন্ধের মতো হঠাৎ করে কি শৃঙ্খলের মধ্য দিয়ে নদীর জল ভূগর্ভে প্রবেশ করে, ওই জন্য কি ওটাকে অন্ধ উপত্যকা বলা হয়ে থাকে। এরপরে নেক্সট যে ভূমিরূপটি রয়েছে, কার্স্ট জানালা। দেখো, চুনাপাথর গঠিত অঞ্চলে নদী ভূ অভ্যন্তরে সুড়ঙ্গ সৃষ্টি করে প্রবাহিত হয়। এই সুড়ঙ্গের ছাদটি স্থানে স্থানে ধসে যায় এবং সেই সব জায়গায় জানালা দিয়ে দেখার মতো ভূপৃষ্ঠ থেকে ভৌম নদীটি কি দেখা যায়। ভূগর্ভস্থ নদীর এই দৃশ্যমান অংশকে বলা হয় কার্স্ট জানালা। দেখো, চুনাপাথর গঠিত অঞ্চলের নদী ভূ অভ্যন্তরে সুড়ঙ্গ সৃষ্টি করে প্রবাহিত হয়। এই সুড়ঙ্গের ছাদটি স্থানে স্থানে কি ধসে যায়। তাহলে যেসব নদীগুলি দেখো ভূগর্ভ দিয়ে কি অর্থাৎ মাটির নিচ দিয়ে চলে, সেই মাটির নিচ দিয়ে চলার সময় কি মাঝে মাঝে কি করে সুড়ঙ্গ সৃষ্টি করে। এই সুড়ঙ্গ অনেক সময় কি হয়, সুড়ঙ্গের ছাদটা কি ধসে যায়। ধসে যাওয়ার ফলে আমরা যদি ভূপৃষ্ঠ থেকে লক্ষ্য করি, মাটির নিচ দিয়ে ওই নদীটাকে কি দেখা যাবে, অর্থাৎ জানালার মতো কি দেখা যায়। সেই জন্য এটাকে কি বলা হয়? কার্স্ট জানালা বলা হয়। আশা করি বুঝতে পেরেছো। আবার বলছি, ভূগর্ভ দিয়ে যদি কোনো নদী প্রবাহিত হয়, তখন কি করে অনেকগুলি গর্ত সৃষ্টি করে, অর্থাৎ সুড়ঙ্গ সৃষ্টি করে। এই সুড়ঙ্গ যখন ধসে যায়, ধসে যাওয়ার ফলে কি ফাঁকা হয়ে যাবে। ওই ফাঁকা দিয়ে কি আমরা যদি আমরা দেখি, তাহলে কি ওই নদীটি কিন্তু দেখা যাবে। ওইটাকে কিন্তু কাস্ট জানালা বলা হয়। উদাহরণ কি আছে? মধ্যপ্রদেশ পাঁচমারিতে এই ধরনের কাস্ট জানালা কিন্তু দেখতে পাওয়া যায়। অর্থাৎ মধ্যপ্রদেশে পাঁচমারিতে গেলে কি হবে, আমরা ভূগর্ভের নদী কিন্তু ওই ফাঁকা স্থানগুলো দিয়ে দেখতে পারবো। অর্থাৎ মাটির নিচ দিয়ে যে নদী যাচ্ছে, ওই নদীটাকে কিন্তু আমরা ওই ফাঁকা জায়গা দিয়ে কি দেখতে পারবো। ওইটা হচ্ছে কাস্ট জানালা। বোঝা গেল? এরপরে নেক্সট যে ভূমিরূপটি রয়েছে সেটি হচ্ছে স্বাভাবিক সেতু। স্বাভাবিক সেতু বা খিলান। সেতু বা খিলান তো আমরা জানি সেতুটা কি। চুনাপাথর গঠিত অঞ্চলে প্রাকৃতিক সুড়ঙ্গের ছাদ দ্রবণ কার্যের ফলে ক্রমাগত সরু হয়ে সেতুর মতো দেখায়। দেখো, আগে বলেছিলাম যে সুড়ঙ্গ যখন ধসে যায় তখন কি কাস্ট জানালা সৃষ্টি হয়। এবং এই কাস্ট জানালা অর্থাৎ সুড়ঙ্গটা যদি ক্রমাগত সরু হয়ে যায়, তখন কি সেতুর মতো হয়ে যায়। তখন সেটি দেখো ছবিতে লক্ষ্য করলে বুঝতে পারবে, এটি হচ্ছে কিন্তু একটি সেতু। অর্থাৎ সুড়ঙ্গটা যখন কি সরু হয়ে যাবে এবং সেটি সেতুর মতো দেখাবে, সেটিকে কিন্তু স্বাভাবিক সেতু বলা হয়। উদাহরণ কি আছে? আমেরিকা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া প্রদেশে এরূপ একটি স্বাভাবিক সেতু দেখা যায়। তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া প্রদেশে এইরকম একটি স্বাভাবিক সেতু কিন্তু দেখা যায়। আবার ভারতে কোন জায়গায় দেখা যায়? অন্ধ্রপ্রদেশের কোটিগড়ার কাছেও এরকম একটি স্বাভাবিক সেতু আছে। কোথায় আছে? অন্ধ্রপ্রদেশের কোটিগড়ার কাছে। বোঝা গেল? এরকম স্বাভাবিক সেতু কিন্তু বা খিলান কিন্তু রয়েছে। এরপরে নেক্সট এবং সর্বশেষ যে ভূমিরূপটি রয়েছে, আরও ভূমিরূপ আছে, কিন্তু এই ভূমিরূপগুলি যে 12টি ভূমিরূপ আমি নিয়েছি, সেই 12টি ভূমিরূপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এক্সামের জন্য কিন্তু এই 12টি ভূমিরূপই কিন্তু পড়তে হবে।
নেক্সট লাস্ট এবং যে ভূমিরূপটি রয়েছে সেটি হচ্ছে গুহা। তো গুহা তো আমরা সবাই জানি, ভূগর্ভের ফাঁকা জায়গাটা হচ্ছে কি গুহা। তো ভূপৃষ্ঠে প্রবেশপথ আছে এমন ভূগর্ভের স্থানকে কি বলা হয়? গুহা বলা হয়। চুনাপাথর অঞ্চলে দ্রবণ কার্যের ফলে হঠাৎ ধস নামার জন্য কিন্তু এই গুহার সৃষ্টি হয়। চুনাপাথর অঞ্চলে কি দ্রবণ কার্যের ফলে, জলের দ্রবণ কার্যের ফলে হঠাৎ ধস নামার ফলে কিন্তু এই গুহাগুলির সৃষ্টি হয়। এখন যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটি হচ্ছে এই উদাহরণগুলো কিন্তু আমাদের কি মনে রাখতে হবে। উদাহরণ ১ নম্বরে আছে সুইজারল্যান্ডের আল্পস পর্বতের হোলক গুহা পৃথিবীর দীর্ঘ গুহাগুলির মধ্যে কিন্তু অন্যতম। তাহলে হোলক গুহাটা কিন্তু মনে রাখতে হবে যে হোলক গুহাটা হচ্ছে পৃথিবীর দীর্ঘ গুহাগুলির মধ্যে কি অন্যতম। ২ নম্বর হচ্ছে ফ্রান্সের গুফ্রে বার্জার পৃথিবীর গভীরতম গুহা। যদি প্রশ্ন হয় যে পৃথিবীর গভীরতম গুহা কোনটি, তাহলে ফ্রান্সের গুফ্রে বার্জার। গুফ্রে বার্জার হচ্ছে কি গভীরতম গুহা। এরপরে ৩ নম্বর যেটি আছে ভারতের মধ্যপ্রদেশের পাঁচমারিতে, মেঘালয়ের চেরাপুঞ্জিতে কিন্তু এইরকম গুহা কিন্তু লক্ষ্য করা যায়। তাহলে এখানে ইম্পর্টেন্ট যে বিষয়টি রয়েছে ফ্রান্সের গুফ্রে বার্জার পৃথিবীর গভীরতম কিন্তু গুহা। পৃথিবীর গভীরতম গুহা কোনটি? ফ্রান্সের গুফ্রে বার্জার। তো আশা করি সবাই বুঝতে পেরেছো কাস্ট ভূমিরূপ সম্পর্কে, কাস্ট ক্ষয়জাত ভূমিরূপগুলি বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তী ভিডিওতে সঞ্চয়িত ভূমিরূপগুলি নিয়ে আলোচনা করব। ভালো করে পড়াশোনা করো। তো আজকে এই পর্যন্ত, টাটা।